বাড়িতে যখন এমনি সেমনি পার্সেল আসে তখনই আমার হুঁশ উড়ে যায়। আর এই পার্সেলগুলোতে তো ঘর সাজানোর জিনিস ছিল, তাহলে এগুলো হাতে পাওয়ার পর কি আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারি, মানে ধরে রাখতে পারি? ছুট দিলাম রুমের ভেতর আর সাজিয়ে ফেললাম সুন্দর করে একটা একটা কোণা, জানো তো। আর আজকে আরেকটা জিনিসও নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো। কিচেনের মধ্যে একটা নতুন আইটেম নিয়েছি। তোমরা ভাবছো বলো যে বৃষ্টি কত টাকা নষ্ট করে ঘর সাজানোর পেছনে, কি করব বলো, আমার অভ্যেস, আমি পারি না থাকতে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি অর্কর রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে অর্কর শরীরটা সকাল থেকে ভালো নেই, আর ওয়েদারটাও বেশ খারাপ, গাটা বেশ জ্বর এসছে জানো। আসলে কি হয়েছে আমি তখনও বুঝতে পারিনি। যেসব বাচ্চারা দেখবে কথা বলতে পারে না, মানে মুখে নিজের কষ্ট নিজে বলতে পারে না, তাদের কষ্ট বোঝা সত্যিই খুব মুশকিল। আর আমার ছেলে সেম, জানো তো, মানে নিজের কষ্ট হলে কষ্টটাকে বলবে না, যখন বাস্ট করে যাবে, মানে কোনো কিছু কষ্ট আর নিতে পারবে না, তখন এটা বলবে। এটা যে ঠিক কতটা খারাপ সেটা একমাত্র যাদের আছে তারাই জানে। ছোটোবেলায় জিনিসটা আমার ছিল, আমি কখনো বলতাম না, বালিশে মুখ চেপে কান্নাকাটি করতাম। মানে আমার কষ্টগুলো আমি কাউকে প্রকাশ করব না, লুকিয়ে লুকিয়ে কাঁদবো, কিন্তু ওই জিনিসটা তো খুব খারাপ। এখন এসে আমি বুঝি এই জিনিসটা ভালো না। মন খুলে কেঁদে দিলে বা মনের কথাগুলো যদি প্রকাশ করা যায় না, তাহলে মনটা অনেকটা হালকা হয়ে যায়, যেটা আমার ছেলে এখন একদম পারে না। মানে পুরো ছোটোবেলাকার বৃষ্টি বলতে পারো। মানে আমি যেমন ছিলাম ছোটোবেলায় তেমনটাই। আমিও খুব একটা প্রকাশ করতে পারতাম না, কষ্টগুলো নিজের মধ্যেই রাখতাম। সেটা গিয়ে পরবর্তীতে কালে যে কি একটা রূপ নিয়েছে বাজে, সেটা একমাত্র আমিই জানি। অনেক মারা আছে যারা এটা বলে যে না তুমি ছেলে, তুমি স্ট্রং। আমি আমার ছেলেকে এটা বলি না একদমই। আমি বলি যে হ্যাঁ, ছেলেরাও কাঁদে, ছেলেদেরও কষ্ট হয়। আর হ্যাঁ, ছেলেরা যে সবসময় স্ট্রং থাকে এমনটাও নয়, ছেলেরাও দুর্বল হয়ে যায় মাঝে মাঝে। তাই তোর যা কিছু কষ্ট হচ্ছে তুই আমাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। এখন তাও আগের থেকে অনেকটা বলে, মানে যখন একদমই পারে না বলে, কিন্তু জানো তো ওই যে চেপে রাখে। তো এই যে আজকে নিরামিষ রান্না হবে। আমি ভাতের মধ্যে আলুটা কেন দিই অনেকে বলেছো, জিজ্ঞেস করেছো। একসঙ্গে দুটো সেদ্ধ একসঙ্গে হয়ে যায়, অনেকে বলে ঘেঁটে যায় না, না একদমই যায় না। ভাতটা নামানোর আগে অনেকটা জল থাকে, তখনই আমি আলুটা সেদ্ধ করে তুলে নিই। আমি কিন্তু ছোটোর থেকে মাকে এইভাবেই আলু সেদ্ধ দিতে দেখেছি, তাই আমি এইভাবেই বানাই। আর কখনো কখনো প্রেশার কুকারে দিই অনেকটা আলু থাকলে। আর আজকে অ্যাফ্রনটা ইউজ করছি, বিশেষ করে আসার পর থেকে একদিনও ইউজ করিনি, কারণ আমার ওই মনে থাকে না। আর দ্বিতীয় কথা, এইসব হিজিগিজি পরে রান্না করতে আমার একদম ভাল লাগে না। কিন্তু আজকে এই অ্যাফ্রনটার পরার পেছনে একটা কারণ আছে, যে এই যে সাদা ড্রেসটা আছে এটাতে যদি একটা হলুদের ছেটা লাগে গো, তাহলে আজকে দিনের শেষে আমার খবর আছে, এটা আমাকে বলে গেছে। তো আমি ওইটার জন্যই বিশেষ করে পড়েছি, কারণ তোমরা তো জানো আমি রান্না করতে করতে প্রচুর হাত মুছি। আর এই যে একটা দাম দিয়ে ফুলকপি নিয়ে আসা হয়েছে, নিরামিষ দিন রান্না হবে। কিন্তু আজকে অনেক দিন পর একটা রান্না করব, যেটা আমার একদমই পছন্দ না খেতে, কিন্তু আমাকে বানাতে হবে প্রীতমের আবদারে। মানে আমার কেন জানি না এই তরকারিটা ভালো লাগে না, মানে আমি বানাই ভালো কিন্তু আমার ভালো লাগে না। তবে এমনটাও না যে একদমই খাবার, মানে এই খাবারটা খাই না, খাই সবই। আমি এখন সব রকম খাবার অভ্যেস হয়ে গেছে। ছোটোবেলায় প্রচুর প্যাকনা ছিল আমার, অনেক কিছু খাবার খেতাম না, কিন্তু ওই যে বলে না, যখন নিজেকে সংসারে হাল টানতে হয় তখন সব কিছু খাওয়া শিখে যায় মেয়েরা। আচ্ছা, আমার দরজার উপরে জামা কাপড় মেলা ছিল, ওটা দেখে কেউ আবার খারাপ ভেবো না, কারণ এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বৃষ্টি পড়লে আমাকে ঘরের ভেতর এইভাবেই রাখতে হচ্ছে। আমাদের লুজ পনিরটাই নিয়ে আসা হয়, মাঝে মাঝে হয়তো প্যাকেট পনিরটা নিয়ে আসা হয়। পনির দেখে বুঝতে পেরে গেছো যে পনিরের কিছু একটা আইটেম বানানো হবে। আর আমার পনির খেতে খুবই ভাল লাগে। তবে হ্যাঁ, পনির ফুলকপি আলু দিয়ে কোনো কম্বিনেশন আমার ভাল লাগে না। আগে প্রচুর খেয়েছি, মানে আগে এত খেয়েছি যে এখন এই জিনিসটার প্রতি বিরক্ত লেগে গেছে। তো পনিরটাকে আমি খুব একটা ছোটও কাটিনি, খুব একটা বড়ও কাটিনি, মোটামুটি একটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এইরকম সাইজেরই ঠিক আছে। আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে যে ডালনাটা হয়, মানে তরকারিটা হয়, ওটার জন্য এইরকম পনিরই ভালো লাগে। তবে হ্যাঁ, আমি একটু আলাদা রকমভাবে বানাই। আমার হাতে টাইম ছিল তাই ফুলকপিটাকে এইভাবে কেটে গরম জলে একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রাখি। আর যাদের হাতে টাইম থাকে না তারা একটুখানি জলে ভাপিয়ে নিতে পারো, এইভাবে রেখে দিলেও কিন্তু খুব সুন্দর মানে ফুলকপিটা ভাপানো হয়ে যায়। এবার তরকারি মশলাটা বানাবো, সেটার জন্য আদা দিয়েছি, দিলাম হচ্ছে মৌরি, দুটো এলাচ আর দুটো টমেটো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর যদি তোমাদের কাছে জিরে ধনে বাটা না থাকে তাহলে তোমরা আলাদা করে বাটার দরকার নেই, এর সাথে বেটে নিও। আর এদিকে দেখো আলুটা আমি তুলে নিয়ে এইটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো আলুটাও আমার সেদ্ধ হয়ে গেল, আলাদা করে আমাকে আর গ্যাস পুড়িয়ে সেদ্ধ করতে হলো না। এবার ওইদিকে আমি একটু ডালটাও সেদ্ধ করে নেবো, তরকারিটা একদম রসা রসা বানাবো। আর তরকারি মানে ভাতের সাথে খাওয়ার জন্য একটু ডাল তো লাগে, ওই জন্য ডালও বানাবো।
মশলাটাও এদিকে সুন্দর করে বেটে নিচ্ছি। আর এদিকে ডালটাও বসিয়ে দিলাম, নর্মাল ডাল সেদ্ধ করব আর ফোড়ন দিয়ে দেবো, জাস্ট এই আর কি। অন্যদিন না কিছু দিয়ে ডালটা বানাই, কিন্তু আজকে একদম সিম্পলভাবেই ডাল বানাচ্ছি। 2 রকমের ডাল মিক্স করে নর্মাল সিম্পল ফোড়ন দিয়ে দেবো। আর এই দিকে দেখো ফুলকপিটাও আমার ভাপানো হয়ে গেছে, তাই জলটা ছেঁকে নিলাম আর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই কড়াইটার সাইজ হচ্ছে ওই 4.5 বা 4, আচ্ছা সরি আমি একটু ভুল বলছিলাম। এই কড়াইটার সাইজ হচ্ছে 4 লিটার। এটা কিন্তু বেশ হেভি একটা কড়াই, আর সত্যি কথা বলতে এটা কেমন হয়েছে তোমরা জানিও। আর আমি কড়াইয়ের লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। আর এই যে দেখো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে তেজপাতা দিয়ে ডালটা আমি সাঁতলে নিলাম খুব সুন্দর করে। আর এদিকে আমি ফুলকপি আলুর তরকারিটাও চাপাবো পনির দিয়ে, কিন্তু আমার পাশে এখন সনম তেরি কসম গান চলছে, অনেকক্ষণ ধরে চলছে জানো তো। আমি অনেক কষ্ট করে ভিডিওটা ভয়েস দিচ্ছি, কারণ যখন তখন ভয়েস বাড়ছে কখনো কমছে। আচ্ছা, আমি অনেকেই বলো যে দিদি জানো তো পনিরটা ভেজে করি না, তার কারণ হচ্ছে কড়াইয়ে লেগে যায়। এরকম তেলের উপর নুন দিয়ে দেবে, আমি সর্ষের তেলে দেখো দিয়ে ভাজছি। এরকম যে কোনো স্টিল বা যে কোনো কড়াইয়ে তোমরা প্রথমে তেলের উপর নুন দিয়ে দিও, তারপরে পনিরটা ভেজো, দেখবে পনিরের ভেতর অবধি নুনটাও চলে যাবে আর কড়াইয়ে এক ফোঁটাও কিন্তু লাগবে না। তো আমি এখানে পনিরটা জাস্ট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো। আসলে কি বলতো, এইটা নিতে গিয়ে আমি পার্সেল নিতে গেছিলাম, দিয়ে একটু হালকা জানো তো মানে একটু বেশি ভাজা হয়ে গেছে, পুড়ে যায়নি, একটু বেশি ভাজা হয়ে গেছে। এই দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে পনিরটা তুলে নিচ্ছি আর একটুখানি ওর মধ্যে জল দিয়ে দেবো, মানে পনিরটার মধ্যে একটু জল দিয়ে দেবো। তাতে কি বলতো, নুনটা তো দেয়াই ছিল আমার, আর এমনি নর্মাল জল দিয়ে দিলে নরমই থাকবে। আমার কিন্তু এভাবে ভেজে করলেও পনিরটা খুব সুন্দর নরম থাকে। তোমরা তো জানো আমি পনির ভেজে করি না, তবে হ্যাঁ এই তরকারিটা বানাতে গেলে পনিরটা একটু হালকা করে ভাজতে হবে। আমার একটু বেশি ভাজা হয়ে গেছে এই যা। এরপর একটুখানি আলুটাও ভেজে নিচ্ছি, এই যে হালকা করে, সেদ্ধও তো হয়েই আছে। এই যে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পনিরটাকে। এরপর আলুটা দেখো হালকা করে ভেজে নিয়েছি, আলুটাকেও তুলে নেবো। এরপর ফুলকপিটা যেটু মানে একটু ভাপানো ছিল আর একটুখানি ভেজে নেবো, ভালো করে লাল লাল করে ফুলকপিটা ভাজবো। এরপর দেখো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। তেলের উপর আমি একটুখানি তেজপাতা দিলাম, একটু 5 ফোড়নের গুঁড়ো দিলাম, মানে আদা ভাঙা গুঁড়ো ছিল সেটা, আর মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা দিলাম। এরপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। নুনটা একদম কম দেবে, কারণ পনিরটা ভাজার সময় কিন্তু আমরা তেলের মধ্যে অনেকটা নুন দিয়েছিলাম, সেই কারণে। তো এখানে মশলাটা ভালো করে কষবো। আর যে কোনো নিরামিষ রান্নাতে মৌরি একটু বেটে দেবে, দেখবে খুব ভালো টেস্ট আসে। মানে যদি ওটাকে মানে ভেজে দিতে পারো খুবই ভালো। আমার যেহেতু ভাজা থাকে সেই কারণে আমাকে আলাদা করে ভাজতে হয় না। যাই হোক, মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার ফুলকপি আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো। এটা তো বেশিক্ষণ আর সেদ্ধ করতে হবে না, তার কারণ হচ্ছে সবই তো সেদ্ধ করে ভাজাই আছে, তবে ফুলকপিটা একটুখানি সেদ্ধ করতে হবে। এই যে দেখো মশলাটা একদম কষা কষা হয়ে এসছে। প্রীতম রাতের বেলায় এসে পরে আমাকে বলছে এই তরকারিটা রুটি দিয়ে যে কী ভালো লাগতো খেতে। ভাত দিয়েও ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে একটু বেশি ভালো লাগে। যাই হোক, এখানে পনিরটা আমি দিয়ে দিলাম, আমি ওই জলটা সমেতই দিলাম, তাতে নুনটা ব্যালেন্স হয়ে গেল। একটু নুন লাগতো, সেই নুনটা দিয়ে দিয়েছি। আর একটুখানি লাগবে হচ্ছে জল, মানে একটু ঝোলটা ফুটবে সেই জন্য একটুখানি গরম জল আমি অ্যাড করে দিলাম। এই যে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এবার যে পার্সেলগুলো এসেছিলো ওইগুলো আমি খুলবো একে এক করে। তবে জানো তো এবারে পার্সেলগুলোর মধ্যে অনেক ড্যামেজ প্রোডাক্ট এসছে, ওই জন্য সব কটা রিফান্ড করতে হয়েছে। কিছু জিনিস রেখেছি, কিছু জিনিস রিফান্ড করতে হয়েছে। এই যে দেখো এই ক্যান্ডেল সেটগুলো আমি আর একটা নিয়েছি, এইগুলো খুব উপকারী জানো। আমাদের এদিকে তো প্রচুর কারেন্ট যায়, এগুলো যেহেতু ব্যাটারি সিস্টেম, এইগুলো দিয়ে না মানে অনেকক্ষণ জ্বলে জানো। এমনি মোমবাতি তো আর বেশিক্ষণ জ্বলবে না তোমার, এমনি মোমবাতি বেশিক্ষণ জ্বলেও না। তবে হ্যাঁ দামটাও কম আর জিনিসটা দেখতেও সুন্দর। তবে হ্যাঁ একটুখানি ফাটা এসেছিলো জিনিসটার মধ্যে, তাই আমাকে এগুলো রিটার্ন করতে হবে। বাকি যে জিনিসগুলো খুলছি সেগুলো হচ্ছে দেখো, সত্যি কথা বলতে আমি যে কটা জিনিস কিনি সেগুলো একটু কম দামেই কেনার চেষ্টা করি। বেশিরভাগ দেখবে অনেক জিনিস কমে বা অফারে পাওয়া যায়, সেরকম দেখে কেনার চেষ্টা করি। যখন যেটা পাই তখন সেটা নিই। আর এই জিনিসগুলো অনেক আগের থেকে নিয়েছিলাম, এগুলো এইভাবে ঝুড়ির মধ্যে ভরে রেখেছিলাম। ভেবেছিলাম যখন সব জিনিস একসঙ্গে করে নেবো তখন ঘরটা সাজানো দেখাবো। আমি ওই জন্য অতদিন ধরে রাখছিলাম জুগিয়ে। তো চলো এখানে সবটাই এবার সাজিয়ে নিচ্ছি। এখানে কিছু মানে ওয়ালের মধ্যে লাগানোর জন্য কটা জিনিস এনেছিলাম। আর এইগুলো এতটাই ভালো যে তোমার এগুলো চেটালে না ওই অনেক সময় কি হয় রং উঠে চলে আসে দেওয়াল থেকে, কিন্তু এইগুলো না রং উঠে আসে না গো। আমি এর আগেও এগুলো ইউজ করেছি।
করেছি। ঘরটা তো দেখতে ভীষণ সুন্দর লাগে সিম্পলের মধ্যে, আর কি বলতো মানে দেয়ালের কোনো ক্ষতি করে না, এটা সব থেকে বড় কথা। আজকে না আমি আমার নিয়ে একটা তোমাদের কাছে কথা শেয়ার করি। মানে কি বলতো, আমি না ঘর ভীষণ সিম্পলভাবে সাজাতে পছন্দ করি। মানে হয় না অনেক সময় ঘিজি একটা হয়ে যায় সব কিছু, এইদিকে এটা ঝুলছে ওইদিকে ওটা ঝুলছে, আমার না অতটাও পছন্দ না। মানে মনে হয় সিম্পলের মধ্যে মানে যতটুকু আর কি ঘরটাকে সুন্দর দেখতে ভালো লাগে, ব্যাস। এই ঘরের জন্য আমি এইটুকুই ভেবে রেখেছিলাম। আমি আসলে চোখ বন্ধ করে ঘরটাকে দেখি, তারপরে প্ল্যানিং করি যে হ্যাঁ এইখানে এই জিনিসটা রাখলে সত্যি জিনিসটা ভালো লাগবে, তবেই গিয়ে জানো তো আমি সেই জিনিসটার উপর খরচা করি। আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো প্রায় বলতে পারো 2 সপ্তাহ ধরে আমার ঘরে পড়ে আছে, আমি এখনও লাগাইনি। তার কারণ হচ্ছে আমাকে প্রীতম অনেকদিন ধরেই বলছিলো যে নিয়েছিস ওগুলো লাগিয়ে দে দেখতে সুন্দর লাগবে। আমি বললাম না, আমি ভেবে দেখবো কোন দিকটায় লাগালে দেখতে সুন্দর লাগবে, তবে গিয়ে আমি লাগাবো। যদি মনে হয় যে না এই দিকটা লাগালে সুন্দর লাগবে না, তো আমি লাগাবো না, ওগুলো রেখে দেবো, পরবর্তীকালে কাজে লাগবে। তারপর দেখলাম যে না, অনেক ভাবনা চিন্তা করলাম, কদিন ধরে খুব প্ল্যানিং করলাম। তারপরে মনে হলো যে না এই দিকটা লাগালে সুন্দর লাগবে, এইভাবে লাগালে সুন্দর লাগবে। আচ্ছা, আমি কিন্তু আগের থেকে ভেবে রাখিনি যে এইভাবে এটা করব ওটা করব, তবে হ্যাঁ ওই করতে করতে একটা আইডিয়া চলে আসে না যে এই দিকটা দিয়ে লাগালে এইভাবে সুন্দর লাগবে। তো যাই হোক, এখানে কটা বার্ডও নিয়েছিলাম, সুন্দর লাগে দেখতে। কটা মানে আলাদা আলাদা কালারের নিয়েছিলাম, এগুলো সেটে পাওয়া যায়, তো আমি একটুখানি কালারগুলো আলাদা আলাদা নিয়েছিলাম, 3টে কালারের নিয়েছিলাম। তো আমি 3টে কালারেরই অর্ডার করেছিলাম। তো তোমাদেরকে সব কটারই আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এই যে স্ক্রিনে দেখবে আমার যে ভিডিওগুলো দেখো না তোমরা, ওই ভিডিও দেখবে স্টার্টিং হওয়ার পর ওই 5 মিনিটের মধ্যে বা 15 সেকেন্ডের মধ্যে একটা মানে স্ক্রিনের মধ্যে দেখবে প্রোডাক্ট বলে একটা জিনিস আছে, ছোটো পাড়া একদম নিচের দিক করে আসবে, মানে ভিডিওর একদম দেখবে নিচের দিক করে আসে জিনিসটা। আর ওইটা না দেখবে ওই ডান সাইড করে তোমাদের বা বাঁ সাইড করে থাকবে জিনিসটা, মানে বাঁ সাইড করেই থাকবে, ডান সাইড করে না। তো ওই যে লিঙ্কটা ওখানে টিপলে দেখবে স্ক্রিনের ওপর, ওখানে সব কিছু প্রোডাক্টগুলো পেয়ে যাবে তোমরা। তো অনেকে বলো যে দিদি পাই না কোথায় দাও লিঙ্কগুলো, ওইখানের মধ্যে দেওয়া থাকে, ওখানে দিয়ে দিই। অনেক সময় ডেসক্রিপশন বক্সে দিলে না অনেক কিছু ইস্যু হয় জানো তো, মানে আমি অনেক রকম প্রবলেম ফেস করেছি ওই কারণে জানো তো, মানে সেটা ব্র্যান্ড প্রমোশনই হোক বা আমার নর্মাল ভিডিওর লিঙ্কই দেওয়া হোক না কেন, অনেক কিছু প্রবলেম হয়, তাই ডেসক্রিপশন বক্সে দেওয়াটা আমি এখন অনেকটা বন্ধ করে দিয়েছি। তো চলো এখানে দেখো সুন্দর করে যতটা পাচ্ছিলাম, আমি না পরে আবার চেঞ্জ করেছি, মানে আমার না ওই যে বললাম তো আমার একটা খুঁতখুঁত একটা ব্যাপার আছে, তোমরা একরকম দেখছো তো, আবার কিছুক্ষণ পর কিন্তু আমি এগুলো চেঞ্জ করেছি। আর এগুলো যে ওঠানো কতটা সহজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে আমি ভেবেছিলাম হয়তো উঠে চলে আসবে রঙটা, একদমই না। তো দেখো আমি একবার লাইটটা জ্বেলে দেখালাম, একবার লাইটটা অফ করে দেখালাম, দেখতে সুন্দর লাগছে বলো? আমার খুব ভালো লাগছে, কেন জানি না আমার খুবই ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকে একটু দেখালাম যে এই দিকটা আমি সুন্দর করেই সাজিয়েছি। আর এই দিকটা এবার আর কটা পাখি ছিল, ভাবলাম এই দিকটা একদম ফ্যাকা লাগছে, তো এই দিকটা সুন্দর করে আমি একটুখানি কালারগুলো দিয়ে সুন্দর করে মানে সাজিয়ে দিই। এই স্টিকারগুলো, এগুলো অ্যাকচুয়ালি স্টিকার না, এগুলো হচ্ছে তোমার এক ধরনের ওই কার্টুন টাইপের, যেগুলো একটু প্লাইউডের মধ্যে থাকে, ওগুলো সুন্দর লাগছিলো। তো দেখো এবার ফাইনাল লুকটা দেখো তোমরা ঘরের, মানে পুরো ঘরটা চেঞ্জ হয়ে গেছে। আর পর্দাগুলোর জন্য তো একটা আলাদা রকম সৌন্দর্য লাগছে, মানে কি বলবো। আর এদিকে অর্ক কী যে কাণ্ড করে এসছে আমি জানি না, বললাম না তোমাদেরকে একদম মানে কথা বলে না কোনো কিছু, যে কোনো কিছু হলে বলে, বিশেষ করে না মানে বা হাতটা ফুলে একদম ঢোল হয়ে আছে, আর হাত তো একদম নড়াতে পারছি না, মানে সকাল থেকে খুব কান্নাকাটি করছে। মানে যখন আর পারছে না তখন মাকে বলেছে যে মা আমি আর পারছি না, আমার প্রচণ্ড ব্যথা করছে। আমি গিয়ে দেখছি ও মা হাত ফুলে একদম ঢোলে, এখানে হাসছে দেখো ছেলে, আর দাঁতগুলো তো পড়ে গেছে, আর যখন হাসে আমিও খুব হেসে দিই। আর এখানে আমাকে কি বলছে জানো, মা বাবা পিঙ্ক কালারটা কেন নিয়ে এলো গো? আমি তখন বুঝি কারণ তোমার পিঙ্ক কালার পছন্দ তাই নিয়ে এসছে, তো ওই জন্য হাসছে। বলছে হ্যাঁ সবাই জানে আমার পিঙ্ক কালার খুব পছন্দ। আসলে সত্যি আমি জানি না পিঙ্ক কালারটার মধ্যে কি খুঁজে পেয়েছে, এত পছন্দ, সবই বলবে মা আমাকে পিঙ্ক কালারের করে দাও, সবই আমার পিঙ্ক কালার লাগবে। তো যাই হোক ওকে একটু ওষুধ খাইয়ে আমি ঘুমটা পাড়িয়ে দিচ্ছি, কারণ আমি না শুলেও ঘুমাবে না, মানে ওরকম একটা ব্যাপার আছে ওর, ওই জন্য ওকে ঘুমটা আমি পাড়িয়ে দিলাম আস্তে আস্তে করে। হঠাৎ করে কালকে ব্যথাটা উঠেছে হাতে, কি করে যে করলো জানি না, বলছে স্কুলে খেলতে গিয়ে হালকা দেয়ালে হাত একদম ফুলে ঢোল হয়ে গেছে। এবার আজকে তো প্রীতম কাজে চলে গেছে, প্রীতম এই ফাঁকে এলো, এসে পরে আমাকে একটুখানি ওই অর্কর ছোটো ক্রেপ ব্যান্ডেড একটা দিয়ে গেল, আর ব্যথার ওষুধ দিয়ে গেল। জ্বরটাও এসছে, কালকের থেকে এক্সাম অর্কর, আর আজকে জ্বর এসছে খুব ভালো। মানে আমি জানি না কেন, মানে এই জিনিসটা মানে আগের থেকেও বলে না,
কষ্টটা হচ্ছে তখনই বলে দিলে ভালো হয়, কিন্তু বলবে না ও। এবার কালকে যেহেতু কালকে দেখো কীরকম থাকে হাতের অবস্থা। এবার আমার মনে হচ্ছে হাতে চিট লেগেছে কোনো কারণে, খেলতে গিয়ে ভালো লেগেছে, হাত একদম ফুলে গেছে একদম। আর প্রথমেই তো বোঝা যায়নি জিনিসটা, তার মানে আমাকে বলেও নি, কালকের থেকে আমাকে বলছে। আমি ভাবছি হয়তো এখানে ওখানে ঠোকা লাগে তো অনেক সময় ব্যথা হয় ওর অনেক সময়, কিন্তু কাল রাত থেকে দেখছি বেশ ভালো ফুলে গেছে হাত একদম। আজ ওই সকালবেলায় দেখলাম, রাতে নয়, হাত কালকেতেই ফুলেছে আর হাত একদম নড়াতে পারছে না। দেখা যাক, ওয়েদারটা এত বাজে করে রেখেছে, কিছু বলার নেই। এখন ঘুমাচ্ছে, একটু ঘুমা, কারণ গায়ে জ্বরটাও রয়েছে, ওষুধ দিলাম জ্বরের, ওই প্যারাসিটামলই দিই, ওই জ্বরেরটা ব্যথারটা একসঙ্গে কাজ হয়ে যায় ওইটা। আর হাতে একটু ব্যান্ডেডটা বেঁধে দিলাম, ওটা আবার খুলে দিতে হবে, নাহলে আবার রক্ত চলাচল করবে না, ওটাও আবার সমস্যা। তো এখন একটু ঘুমিয়ে যাক, তারপর আমি খুলে দেবো ওটা। মানে প্রচণ্ড ব্যথা করছে, মানে ওর মতো ছেলে মানে বলছে ব্যথা কষ্ট হচ্ছে, তার মানে হচ্ছে, কারণ ওর না মানে দেখেছি শরীর খারাপটাকে শরীর খারাপ হিসেবে ও নেয় না একদমই। যদি খুব কষ্ট না হয়, কষ্ট পেলে ও তখন আর পারে না, বাস্ট করে যায় যে মা আমি পারছি না, ব্যথা করছে, মানে এরকম। দেখা যাক, এখন বাজছে হচ্ছে 3টে, আমি এবার খাবার খাবো, আমার এখন খাওয়া হয়নি, প্রীতমও খায়নি, প্রীতমও এসে টেনশনই চলছে যে দেখা যাক কালকে, আজকের দিনটা দেখি, কালকে তো নিয়ে যাবো, তারপরে কী হয়েছে জানতে পারবো। বাবা ঘুম আসছে জানো, এত ঘুম আসছে, ওয়েদারটা এমন করে রেখেছে। তো চলো আজকে এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, টাটা।